বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস 1 জানুয়ারি 1998 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। বর্তমানে আমাদের রাজ্যের শাসক দল একটি আঞ্চলিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পর মাত্র 13 বছরের মধ্যেই বাংলার রাজনীতিতে তার উত্থান ঘটেছিল এবং পশ্চিমবাংলায় ক্ষমতাসীন হয়েছিল। এবং কাকে হারিয়েছিল? 34 বছর ধরে ক্ষমতায় থাকা একটা ক্যাডার ভিত্তিক দল বামফ্রন্ট তথা সিপিএমকে পরাজিত করে 2011 সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। 2011 থেকে আর আজ 2024 টানা 13 বছর ক্ষমতায় রয়েছে তারা। 2025 পড়তে চলেছে, সেই হিসাবে দেখলে 14 বছর ক্ষমতায় আছে এবং তার আগে 12 বছর অর্থাৎ 98 সাল থেকে 2011, যদি আমরা হিসাব মতো দেখি 13 বছর, 13 আর আজকে 14 বছর, তাহলে 27 বছর একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। এই 27 বছরে বাংলার রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার পর যদি আমরা বাংলার রাজনীতির দিকে তাকাই, স্বাধীনতার আগের যদি রাজনীতি দেখি, সেখানে একমাত্র কৃষক প্রজা পার্টি বলে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছিল 1937 সালের যে স্বায়ত্তশাসন আইনে যে নির্বাচন বাংলাতে হয়েছিল অবিভক্ত বাংলায়, সেই নির্বাচনে সেই দলটি অংশগ্রহণ করেছিলেন এবং তারা মুসলিম লীগকে সঙ্গে নিয়ে, শ্যামাপ্রসাদের দলকে সঙ্গে নিয়ে তারা এই রাজ্যে সরকার গঠন করেছিলেন একে ফজলুল হকের নেতৃত্বে। এবং অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তিনি এই রাজ্যের ক্ষমতায় বসেছিলেন, মানে অবিভক্ত বাংলায় ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন একে ফজলুল হক। তারপর থেকে মূল স্রোতের যদি আমরা রাজনৈতিক দল বলতে বুঝি, যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সিপিএম, কংগ্রেস, এই দলগুলোকেই আমরা মূলত বুঝি। 1947 সালে স্বাধীনতার পর, আমরা 15ই আগস্টে স্বাধীন হয়েছিল, তারপরে বাংলা দুভাগে ভাগ হয়। ওপার বাংলা পূর্ব পাকিস্তানের সঙ্গে চলে যায়, এপার বাংলা পশ্চিম বাংলা হিসাবে আত্মপ্রকাশ করে। এই পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাসে 1952 সাল থেকেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব 1952 সাল থেকেই এই রাজ্যে মূলত লড়াই হয়েছে কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে। কংগ্রেস, বামপন্থী আর জনসংঘ বলে একটি দল ছিল, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির। এই তিনটে দলের অস্তিত্ব সেই সময় ছিল। জনসংঘ যদিও সেভাবে বহরে বাড়তে পারেনি, কিন্তু কংগ্রেস শাসন 1947 সাল থেকেই লক্ষ্য করলে দেখা যাবে, প্রায় 47 সাল থেকে 1977 সাল পর্যন্ত একটানা ক্ষমতায় ছিল কংগ্রেস। এর মাঝে 69 সালে বাংলা কংগ্রেস তৈরি হয়েছিল, অর্থাৎ কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেসের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন অজয় মুখোপাধ্যায় এবং আমাদের হুমায়ুন কবিররা। সেই বাংলা কংগ্রেসের যে ইতিহাস আমরা দেখলাম যে বাংলা কংগ্রেস 1969 সালের নির্বাচনে, অর্থাৎ 67 সালের নির্বাচনে বাংলা কংগ্রেস আত্মপ্রকাশ করলেও তারপরে 67 থেকে 69-এ সরকার ভেঙে যায়, আবার 69-এ ভোট হয়, 69 থেকে 71 এসে আবার সরকার ভেঙে যায়, অর্থাৎ বাংলা কংগ্রেসের অবলুপ্তি ঘটে যায় 1971 সালে। অর্থাৎ একটি দল, জাতীয় দল ভেঙে যে দলটি আঞ্চলিক দল হিসাবে বেরিয়ে এসেছিল, সেই দলটি বাংলা কংগ্রেস নামে খ্যাতি লাভ করেছিল এবং বাংলা কংগ্রেসও আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই বাংলা জুড়ে তার জনসমর্থন অর্জন করেছিল। সিপিএমকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠনে সমর্থ হয়েছিল 67 সালে এবং 69 সালে। 67 সালে কংগ্রেস হেরে যাওয়ার নেপথ্যে ছিল 64 দাঙ্গা। এটা অস্বীকার করার জায়গা নেই যে কলকাতা জুড়ে যে দাঙ্গা হয়েছিল 64 সালে, তার প্রভাব পড়েছিল আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে। এই পর্যন্ত
জনসংঘ তো আমরা দেখলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পরেই প্রায় জনসংঘের অস্তিত্ব বাংলায় বিপন্ন হয়ে যায়। ইতিউতি কয়েকটা জায়গায় টিকে থাকলেও তাদের সেভাবে সংগঠন ছিল না। এরপরে আমরা দেখব যে সিপিএম 1972 থেকে 77 সাল পর্যন্ত কংগ্রেস একছত্র রাজত্ব করেছে সিদ্ধার্থ শঙ্কর রায়কে সামনে রেখে। এই সময় আমরা দেখি যে পশ্চিমবাংলার যে মানে প্রশাসনিক স্তরে একটা বড় রদবদল হয় এবং বড় ক্ষমতা হস্তান্তর হয় এবং সেখানে একটা ডিসিপ্লিন তৈরি হয় 1972 থেকে 77 সালের মধ্যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, এবং সেখানে সংখ্যালঘুদের একটা বিরাট উন্নয়নের একটা পরিধি দেখা যায়। এরপরে আমরা দেখব 77 সাল থেকে বামফ্রন্ট সরকার একটানা 34 বছর 2011 সাল পর্যন্ত এই রাজ্যে ক্ষমতায় ছিল। তো বামফ্রন্ট বনাম কংগ্রেসের লড়াই ছিল, জাতীয় কংগ্রেস বনাম বামফ্রন্টের লড়াই ছিল। জাতীয় কংগ্রেস সবসময় 40% ভোট পেয়েছে, তারপরেও কিন্তু তারা জিততে কোনোভাবেই পারেনি। 1977 সালে হেরে যাওয়ার পর 1984 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা হাওয়াকে সম্বল করে এই রাজ্য থেকে 16টা লোকসভা আসন দখল করেছিল কংগ্রেস, তাতেও সাফল্য হয়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান 1984 সালে হয়েছিল। সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে এমপি হিসাবে, যাদবপুরের এমপি হিসাবে তার উত্থান ঘটল, সেখান থেকেই কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন লড়াই, সংগ্রাম এবং বাম বিরোধিতায় শেষ পর্যন্ত 2011-তে এসে সেই সরকারের পতন হলো। এবং এর মাঝখানে আমরা দেখব যে কংগ্রেস আন্দোলন করেছে, কংগ্রেস লড়াই করেছে, কিন্তু কংগ্রেস কোথাও যেন একটা ঝিমিয়ে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সেই বিষয়টি আরও বেশি আত্মপ্রকাশ করে এবং 1991 সালে যে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যখন সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন, তখনই কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছিলেন, মানে বোঝা যাচ্ছিল এই রাজ্যে কংগ্রেস আবার ভাগ হয়ে যেতে পারে। কংগ্রেস ভাগ হয়ে গেল 1998 সালে। নানা চড়াই উতরাইয়ের পর 1998 সালে কংগ্রেস ভাগ হয়ে গেল। তরমুজ তত্ত্ব বাংলাতে এলো, তরমুজ তত্ত্ব, যে বাইরে সবুজ ভেতরে লাল, অর্থাৎ কংগ্রেসের একটা অংশের সঙ্গে বামেদের যোগাযোগ রয়েছে নিবিড়, যার ফলে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না। এবং এই তরমুজ নেতাদের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একটা কথা আমরা লক্ষ্য করে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে এই দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসাবে পরিচিত এবং বাংলার একজন প্রসিদ্ধ রাজনৈতিক বক্তা, রাজনৈতিক কূটনৈতিক বলা হয়, রাজনৈতিক চাণক্য শ্রী প্রণব মুখোপাধ্যায়, যিনি ক্রাইসিস ম্যানেজার হিসাবে দিল্লির রাজনীতিতে পরিচিত ছিলেন, তিনি একান্ত সাক্ষাৎকারে একটি সংবাদপত্রকে বলেছিলেন যে ওই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাফল্য হয়, সেই সাফল্য হবে পুরো কংগ্রেসের সাফল্য, অর্থাৎ কংগ্রেসের পুরো ভোট তার দিকে চলে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসফল হয়, তাহলে কংগ্রেসের ভোট তার দিকে যাবে না। অর্থাৎ কংগ্রেসের তাবর নেতারা ভেবে নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য আসতে পারে না। কিন্তু কেউ কংগ্রেস দল ভেঙে সফলতা অর্জন করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সী পারেননি, প্রণব মুখোপাধ্যায় পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন। কোন মন্ত্রে পেরেছিলেন, কি জন্য পেরেছিলেন, সেটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাধারণ নাগরিকদের টার্গেট করলেন, নিশানা করলেন, তাদের সুখ সুবিধার কথা বললেন, কৃষকের কথা বললেন, শ্রমিকের কথা বললেন, সিঙ্গুর আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ালেন, জমি আন্দোলনে নন্দীগ্রামে কৃষকদের পাশে দাঁড়ালেন। আপোষহীন লড়াই করতে করতে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসকে এমন একটা জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন, মানুষের মনে বিশ্বাস হয়েছিল যে হয় তৃণমূল নয় সিপিএম, যে কোনো একটাকে বেছে নিতে হবে। তো সেই জায়গাতেই দাঁড়িয়ে সিপিএমকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে বেছে নিল। অথচ যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে 2004 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের সমস্ত আসন থেকে হেরে গিয়েছিল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দক্ষিণ কলকাতা থেকে জয়ী হয়েছিলেন। তারপর 2006 সালের বিধানসভা নির্বাচনে 30টার মতো আসন পেয়েছিল মাত্র, যে পেয়েছিলেন বিরোধী দলের মর্যাদা পর্যন্ত তারা পেতে কোনো ক্রমে তারা বিরোধী দলের মর্যাদাটুকু পেয়েছিলেন।
এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু তাতেও তিনি হতাশ হননি। 2006 থেকে সিঙ্গুর আন্দোলন, 2007 থেকে যেভাবে তিনি ঘুরে দাঁড়ালেন, আর এ রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর যেভাবে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, সংখ্যালঘুদের ত্রাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন, সেটা এক অদ্ভুত বলা যেতে পারে। হাঁটতে হাঁটতে যখন পেছনে পিঠ ঠেকে গিয়েছিল, সেই সময় থেকে ঘুরে দাঁড়িয়ে 2006-এর পর 2011-তে মাত্র 5 বছরের মধ্যেই সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিতে পারবে, এইটা কোনো রাজনৈতিক বোদ্ধা সেদিন প্রমাণ করতে পারেনি। কোনো রাজনৈতিক বোদ্ধা তিনি বুঝে উঠতে পারেনি যে মাত্র 5 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। 2006-এ যে দলটি মাত্র 30টা আসন পেয়েছিল, 30টার মতো আসন পেয়েছিল, সেই দলটি 2009-এর লোকসভা নির্বাচনে 27টি আসন পেয়ে চমকে দিল। জোট মিলে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট মিলে 27টি আসন পেয়ে সবাইকে চমকে, লোকসভার 27টি আসন পেয়েছিল। এবারেই তো তারা 29টা আসন তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে। কিন্তু 2009 সালে যখন সিপিএমের রমরমা বাজার, তখন তারা 27টি লোকসভা আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছিল। বাংলা জনরব সেই সময় সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই সময় বাংলা জনরব লিখেছিল যে 27টি আগাম খবর করে 27টি লোকসভা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেকের বিশ্বাস হয়নি, অনেকে অবজ্ঞা করেছিল, কিন্তু একটা কথা সত্য, আমরা যা বলেছিলাম সেটাই বাস্তবায়িত হয়েছিল। যাই হোক, আমরা দেখলাম তারপরে 2011 সালে পরিবর্তন হলো। 2011-এর পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন প্রকৃত বামপন্থী কাকে বলে। বাংলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, বাংলার দুর্বলতম মানুষ থেকে শুরু করে, বাংলার মহিলা থেকে শুরু করে, বাংলার ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের একটাই সারমর্ম, মৃত্যু থেকে দোলনা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প রয়েছে। জন্মগ্রহণ করার সময় যেমন মায়েরা যদি হাসপাতালে তাদের প্রসূতি মায়েরা যদি হাসপাতালে প্রসব করেন, সেক্ষেত্রে তাদেরকে সরকারিভাবে সাহায্য করা হয়। আর মৃত্যুর সময় শুধু কোনো গরিব মানুষ যদি মারা যায়, তার সৎকারের জন্য 2000 টাকা করে বিডিও অফিস থেকে দেওয়া হয়। এবং এক অদ্ভুত সিচুয়েশন তৈরি করা হলো বাংলা জুড়ে। বাংলার সাধারণ মানুষের কাছে সেই বার্তা তিনি পৌঁছে দিলেন এবং আজও তিনি জনপ্রিয়তার শীর্ষে আছেন। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু এটুকু বলবো, তৃণমূল কংগ্রেস 27 বছরের ইতিহাসে অনেক কিছু আমরা দেখেছি অনেক বড় বড় নেতাকে তার স্খলন দেখতে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ নাগরিক যেভাবে আস্থা রেখেছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শন করেছে, আমরা আশা এবং প্রত্যাশা রাখব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকারে ক্ষমতাসীন হওয়ার পর তার দলের কিছু নেতা, কিছু কর্মী, কিছু হামবড়া নেতা যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, সেটা বন্ধ হওয়া জরুরি। দুর্নীতি যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই দুর্নীতি মুক্ত করাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ গোষ্ঠী কন্দল। 27 বছরের তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গোষ্ঠী কন্দল। আত্মকলহে যেভাবে তৃণমূল দলের নেতারা জড়িয়ে পড়ছে, তা থেকে একটাই উদ্ধার করাটা মমতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি গোষ্ঠী কন্দল থেকে দলকে মুক্ত করতে পারেন, দুর্নীতি মুক্ত করতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় জীবিত থাকবেন, ততদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যদি থাকেন, তাতে অবাক হওয়ার কিছুই থাকবেন না। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।